হিন্দু শাস্ত্রমতে স্বরদর্শন হল আস্তিক দর্শনগুলির ৬টি ভাগ। এখানে আস্তিক কথার অর্থ হল এই দর্শনগুলি প্রথমেই বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে স্বীকার করে নিয়ে তারপর তার নিজস্ব প্রতিপাদ্য বিষয়গুলিকে বিচার করে। ভারতীয় আস্তিক দর্শনের এই ৬টি ভাগ হল ন্যায়, বৈশেষিক, সাংখ্য যোগ, পূর্ব মীমাংসা বা মীমাংসা এবং উত্তর মীমাংসা বা বেদান্ত। বৈশেষিককে কখনো কখনো গুণাদ বলেও অভিহিত করা হয়ে থাকে। অপরদিকে যে কোনো যন্ত্র যা তার পরিবেশ অনুধাবন করে এবং এমন পদক্ষেপ নেয় যা সফলতার সাথে তার লক্ষ্য অর্জনের সুযোগকে সর্বাধিক করে তোলে। কথোপকথন হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি প্রায়শই মেশিনগুলির বর্ণনা করতে ব্যবহৃত হয়, যা জ্ঞানীয় ফাংশনগুলি নকল করে যেগুলি মানব মনের সাথে সংযুক্ত করে, যেমন শেখা এবং সমস্যা সমাধান। এই কৃত্রিম বুদ্ধিমত্তা 1955 সালে একাডেমিক শৃঙ্খলা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। তাই আজকের মূল আলোচ্য বিষয় ন্যায় ও বৈশেষিক দর্শনের দৃষ্টিকোণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে রিতম টিভির সাহায্য ও সহযোগিতায় শনিবাসরীয় এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে প্রজ্ঞা প্রবাহের তথা দক্ষিণবঙ্গ শাখার লোকপ্রজ্ঞার সম্পাদনায় আজকের অনুষ্ঠানে আমরা সকলকে স্বাগত জানাই। শুরুতে থাকবে স্বাগত ভাষণ, রাখবেন শ্রী স্বপন দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সংযোজক, লোকপ্রজ্ঞা, বহরমপুর। ধন্যবাদ। হেথা একদিন বিরামবিহীন মহাওঙ্কার ধ্বনি, একের মন্ত্রে বহু তন্ত্রে উঠেছিল রণরণী। নমস্কার। প্রজ্ঞা প্রবাহ এবং দক্ষিণবঙ্গ লোকপ্রজ্ঞার অন্তর্গত বহরমপুর চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আমি স্বপন দাস আজকের লোকপ্রজ্ঞার লক্ষ্য সম্পর্কিত কিছু কথা আপনাদের কাছে নিবেদন করছি। সকলকে শারদীয় দুর্গা পুজোর প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। মানব সভ্যতার উষাকাল থেকেই ভারতবর্ষের আর্য ঋষিরা সারা বিশ্বের কল্যাণ কামনায় রাষ্ট্রের কল্পনা প্রতিষ্ঠা করেন। রাষ্ট্র নামক প্রতিষ্ঠানের উদ্দেশ্য হল বিশ্ব মানবের কল্যাণ। এটাই ছিল ঋষিদের আত্মিক অনুভূতি এবং সেই অনুযায়ী তারই মূর্ত রূপ হিসেবে তারা রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু পরবর্তীকালে প্রাচ্য জগৎ দেহাত্মবাদী হয়ে ওঠায় বিশ্বের শাসন এবং শোষণ শুরু হয়। রাষ্ট্রযন্ত্র শোষণের অন্যতম যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়ে পড়ে। সার্বিক অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক ও বৌদ্ধিক সাংস্কৃতিক শোষণ গোটা বিশ্ব জুড়ে সমস্ত রাষ্ট্রের একটি ধর্ম হয়ে দাঁড়ায়। বিশেষত ব্রিটিশ শোষণ ভারতবর্ষের একটি
সাংঘাতিক পরিস্থিতির সৃষ্টি করে। মেকলে প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা ভারতীয়দের মানসিকভাবে পঙ্গু করে দেয়। সহস্র সহস্র বর্ষব্যাপী ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্য, যা ঋষিরা সৃষ্টি করেছিলেন মানব সভ্যতার কল্যাণের জন্যে, সমগ্র বিশ্বের মঙ্গলের জন্যে, শুধু মানুষ নয়, সমগ্র বিশ্বের প্রকৃতি, মানুষ, সবাইকার মঙ্গলের জন্যে তাদের যে চিন্তা ভাবনা, প্রার্থনার মূর্ততা তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, করেছিলেন, যে সমতার দৃষ্টিভঙ্গি, যে সাম্যতার দৃষ্টিভঙ্গি, তার মূর্ত রূপ হিসেবে তারা যেভাবে একটা সামাজিক পরিকাঠামো রচনা করবার জন্যে মানুষকে অনুপ্রেরণা দিয়েছিলেন, তা ভারতবর্ষের বারংবার বিদেশি আক্রমণ, শোষণ এবং পরাধীনতা, এইগুলি ভারতকে সেই সমস্ত বিষয় থেকে পঙ্গু করে রেখেছে। এই ভয়ঙ্কর শোষণের পরেও ভারতবর্ষ তার প্রাচীন ঐতিহ্যকে কিন্তু ভুলে যায়নি। আজও ভারতীয় চেতনায় বিশ্ব কল্যাণ ফল্গুধারার মতো প্রবহমান। দুঃখের বিষয়, আজও ভারতীয় সনাতন সংস্কৃতিকে রক্ষার চেষ্টা আমরা করিনি। আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরা চক্রান্ত করে সেই সংস্কৃতিকে নষ্ট করে বিদেশি অপসংস্কৃতিকে প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। ফলে একটা বৌদ্ধিক সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। প্রজ্ঞা প্রবাহ তথা প্রজ্ঞালোক এই ঋষিদের বিশ্ব মানব কল্যাণ চিন্তাকে বিশ্বের সর্বত্র প্রচার করবার জন্যে এক নতুন যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। সর্বোপরি আর্য সংস্কৃতির প্রাচীন ধারাটিকে ভারতীয়দের মধ্যে তার জীবনচর্চার মধ্য দিয়ে মূর্ত করে তোলাই হলো তাদের লক্ষ্য। এই প্রজ্ঞা প্রবাহ এবং লোকপ্রজ্ঞায় প্রত্যেকেই অংশগ্রহণ করতে পারেন। যারা যারা ভারতপ্রেমী মানুষ, তারা এই সংগঠনের সদস্য হতে পারেন। তবে তাকে নিম্নলিখিত শর্তগুলি পালন করতে হবে। 1. রাজনৈতিক আলোচনা বর্জন, নেতিবাচক আলোচনা বর্জন, বিষয়ভিত্তিক অনুশাসন, প্রমাণসিদ্ধ আলোচনা, সময়ানুবর্তিতা, আলোচনাকালে চলভাস বন্ধ রাখা। 2 নম্বর, আরও যে 5টা শর্ত, আমাদের 5টা কাজ প্রত্যেক দিন করতে হবে নিজেদেরকে প্রজ্ঞাবান হওয়ার জন্যে। তা হলো ব্যক্তিগত চেষ্টায় প্রজ্ঞাবান হওয়া, তার জন্যে নির্দিষ্ট স্থানে মাসিক 2 ঘন্টার চর্চা কেন্দ্র পরিচালনা, মাঝে মাঝে আলোচনা সভার আয়োজন, জাতীয় আলোচনা সভা, জ্ঞান সঙ্গমে যোগদান, জাতীয় সম্মেলন বা লোকমন্থনে যোগদান। এর মধ্যে দিয়ে সমস্ত যারা অংশগ্রহণ করছেন, যারা যারা এর সদস্য হয়েছেন, তাদের বৌদ্ধিক বিকাশ হবে এবং আগামী প্রজন্মকে তারা নতুন ভাবধারায় বিশ্বের মঙ্গলের জন্যে উদ্দীপ্ত করতে পারবেন। প্রজ্ঞাপ্রবাহ সম্বন্ধে 5টা জ্ঞাতব্য বিষয় আছে। 1. এটি সনাতন সংস্কৃতি বিষয়ক সর্বভারতীয় প্রবুদ্ধ মঞ্চ। ভারতের যে সংস্কৃতি, ভারতের যে সনাতন সংস্কৃতি, সেই বিষয়কে এগিয়ে নিয়ে যাবার জন্যে, বিকশিত করার জন্যে এই প্রবুদ্ধ মঞ্চ। আধুনিক জ্ঞান বিজ্ঞানের আধারে সনাতন ভারতীয় সংস্কৃতি এবং মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠাই এর উদ্দেশ্য।
প্রতীক চিহ্নের বোধবাক্য জ্ঞানং বিজ্ঞান সহিতমের তাৎপর্য সম্পর্কে স্পষ্ট ধারণা। প্রজ্ঞাপ্রবাহের দক্ষিণবঙ্গীয় শাখাই হচ্ছে লোকপ্রজ্ঞা, যা বলার প্রথমেই উল্লেখ করেছিলাম। লোকপ্রজ্ঞার প্রতীক চিহ্নের বোধবাক্য অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম, এর তাৎপর্য অনুধাবন। ধন্যবাদ সকলকে, এবং আগামী দিনে প্রজ্ঞা প্রবাহ এবং তারই দক্ষিণবঙ্গ শাখা লোকপ্রজ্ঞার লক্ষ্য সম্পর্কে কিছু আলোকপাত করবার চেষ্টা করলাম। সকলকে নমস্কার। নমস্কার। রিতম টিভির সাহায্য ও সহযোগিতায় প্রজ্ঞা প্রবাহ তথা কল্যাণী লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের ব্যবস্থাপনায় ন্যায় ও বৈশেষিক দর্শনের দৃষ্টিকোণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক এই সান্ধ্যকালীন আলোচনা অনুষ্ঠানে এখন সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও শিক্ষাবিদ এবং বসিরহাট লোকপ্রজ্ঞার সদস্য শ্রদ্ধেয় শ্রী মিন্টু চক্রবর্তী মহাশয়। ধন্যবাদ। কি করে ডাকি মাকে অতি মহামারীর এই ধরায়, কি করে ডাকি মাকে অতি মহামারীর এই ধরায়। মা যদি আসতে চায় আসুক, সবটাই তার ইচ্ছায়। কি করে ডাকি মাকে অতি মহামারীর মা এসে দেখুক মনে নেই সুখ, কাঁদিছে সারা বিশ্ব। রোগে শোকে সব হলো জেরবার, সব হারা হয়ে নিঃস্ব। মা এসে দেখুক মনে নেই সুখ, কাঁদিছে সারা বিশ্ব। রোগে শোকে সব হলো জেরবার, সব হারা হয়ে নিঃস্ব। তবুও বাজুক আগমনী সুর, সকলের শুভ কামনায়। কি করে ডাকি মাকে অতি মহামারীর ধরায়। তুমি নাকি মা দুর্গতি নাশিনী, ঘুচাও সকল দুর্গতি। আমরা অবুঝ বুঝি না কিছুই, দাও বুকে বল ভক্তি। তুমি নাকি মা দুর্গতি নাশিনী, ঘুচাও সকল দুর্গতি। আমরা অবুঝ বুঝি না কিছুই, দাও বুকে বল ভক্তি। ধরণী আবার উঠুক জেগে, তোমারই স্নেহ করুণায়। কি করে ডাকি মাকে অতি মহামারীর ধরায়। মা যদি আসতে চায় আসুক, সবটাই তার ইচ্ছা। কি করে ডাকি মাকে অতি মহামারীর ধরায়। কি করে ডাকি মাকে অতি মহামারীর এই ধরায়। নমস্কার।
প্রজ্ঞাপ্রবাহ তথা লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের ব্যবস্থাপনায় আজকের এই সান্ধ্যকালীন আলোচনা সভায় সকল শুভবুদ্ধিসম্পন্ন ব্যক্তিকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের আলোচনার মূল বিষয় ন্যায় ও বৈশেষিক দর্শনের দৃষ্টিকোণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই বিষয়ে বক্তব্য রাখবেন লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের সহ সংযোজক শ্রদ্ধেয় ডক্টর সোমশুভ্র গুপ্ত মহাশয়। নমস্কার। রিতম সম্প্রচার মাধ্যমে লোকপ্রজ্ঞার শনি সান্ধ্যে প্রত্যেক শ্রোতা এবং দর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য রাখছি। আজকের বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যায় দর্শন এবং বৈশেষিক দর্শনের দৃষ্টিকোণে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফ্রম ন্যায় দর্শন অ্যান্ড বৈশেষিক দর্শন পয়েন্ট অফ ভিউ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? এই মুহূর্তে দুনিয়ার বিশ্বের সর্বাধিক গ্রহণযোগ্য প্রযুক্তি, যেটির ব্যবহারিক প্রয়োগ সর্বত্র, আমাদের ঘর থেকে মহাকাশ গবেষণা অবধি, এবং প্রয়োগের ক্ষেত্রের কোনো সীমা পরিসীমা নেই। যে কোনো প্রযুক্তিগত ক্ষেত্রেই এটি ব্যবহার করে। কিরকম? যেটি প্রয়োগ করলে যন্ত্রও মানুষের মতো ব্যবহার করতে শুরু করে। এটি প্রযুক্তিগতভাবে প্রয়োগ করলে যন্ত্রের মধ্যে এই ক্ষমতা জন্মায়, অর্থাৎ মানুষের বোধ শক্তিকে যন্ত্রে প্রতিস্থাপন করে। মানুষের বুদ্ধি যন্ত্রে সঞ্চারিত হয়। মানুষের বুদ্ধিমত্তাকে প্রকৃত বুদ্ধিমত্তা বলে এবং এটি যন্ত্রে প্রতিকৃত করা হয় বলেই এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। উদাহরণ, সবচেয়ে গ্রহণযোগ্য উদাহরণ হচ্ছে আমাদের চলভাস, যেটি আমাদের ছবি এবং গলার স্বর চিনতে পারে, অর্থাৎ মোবাইল ফোন। সেটি কিন্তু আমাদের ভয়েস এবং ইমেজ রিকগনাইজ করতে পারে, এবং এই ভয়েস এবং ইমেজকে সুরক্ষা চিহ্ন বা অথেন্টিকেশন ফ্যাক্টর রূপে ইদানিং ব্যবহার করা হচ্ছে, যাতে আমাদের নিজস্ব ফোন আমাদের অনুমতি ছাড়া অন্য কেউ ব্যবহার করতে না পারে, যতক্ষণ না তাকে চলভাস্যের কাছে পরিচিত করা। হাতের কাছেই অনেকগুলি উদাহরণ, যেমন কাপড় কাচার যন্ত্র বা ওয়াশিং মেশিন, তাপমান নিয়ন্ত্রক যন্ত্র বা এয়ার কন্ডিশনিং মেশিন, রান্নার ক্ষুদ্র তরঙ্গ যন্ত্র বা মাইক্রোওয়েভ ওভেন। এরকম গৃহ সামগ্রীর অধিকাংশ যন্ত্রই হচ্ছে বৈদ্যুতিক পাওয়ার ইলেকট্রনিক্স চালিত, যেগুলোতে প্রায় সকলেতেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বা অ্যাপ্লিকেশন আছে। অন্যান্য প্রযুক্তিগত ক্ষেত্রগুলির সঙ্গে এর মিল কোথায়? যেমন জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি, এগ্রিকালচার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, খাদ্য প্রযুক্তি, ফুড টেকনোলজি, চিকিৎসা প্রযুক্তি বা মেডিকেল টেকনোলজি, প্রচলিত এবং অপ্রচলিত শক্তি ক্ষেত্র, কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল এনার্জি, যেমন তাপবিদ্যুৎ, থার্মাল এনার্জি, জলবিদ্যুৎ,
হাইড্রো এনার্জি, হাওয়া বিদ্যুৎ, উইন্ড এনার্জি, জোয়ার ভাটা বিদ্যুৎ, টাইডাল এনার্জি, অন্তরিক্ষ বিজ্ঞান এবং প্রযুক্তি, স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগুলির সঙ্গে প্রযুক্তিগতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো পার্থক্য বা ডিফারেন্স আছে কি? উত্তর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো প্রযুক্তি ক্ষেত্র নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু একটি প্রযুক্তির দর্শন, এবং উপরোক্ত যে যে ক্ষেত্রগুলি আমরা প্রযুক্তিগতভাবে বর্ণনা করলাম, তাদের প্রায় প্রতিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন বা ব্যবহার। এক কথায় কিভাবে এটিকে সংজ্ঞায়িত করা যায়? মানুষের বুদ্ধিমত্তাকে যন্ত্রের মধ্যে প্রযুক্তিগতভাবে স্থাপিত করে যন্ত্রের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা জাগ্রত করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। এখন এই মানুষের বুদ্ধিমত্তাকে সঞ্চারিত যন্ত্রের মধ্যে কিভাবে করা যেত? না, এটি কম্পিউটার প্রোগ্রামিং এর সাহায্যে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ধারণা থাকা অতি আবশ্যিক। প্রসঙ্গত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটার বিজ্ঞান বা তথ্য প্রযুক্তিরই কিন্তু একটি অগ্রবর্তী শাখা, যেখানে যন্ত্র অর্থাৎ কম্পিউটার শুধুমাত্র মানব প্রোগ্রামারের নির্দেশই পালন করবে এরকম নয়, সেই যন্ত্রটি নিজেও কিছু সিদ্ধান্ত নেবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যন্ত্রকে সিদ্ধান্ত নিতে আগ্রহী হচ্ছি কেন? কেন আমরা চাইছি যে যন্ত্র সিদ্ধান্ত নিক? না, মানুষ হিসেবে আমাদের কিছু নেতিবাচক দিকও আছে। যেমন আমরা ফরগেটফুল, ভুলোমনা, মাঝে মাঝে ভুলে যাই বিভিন্ন তথ্য, এমনকি ব্যক্তিও। আর আমাদের আরো একটি নেতিবাচক দিক হচ্ছে যে আমরা কিন্তু পক্ষপাত দুষ্ট, অর্থাৎ বায়াস। পূর্ববর্তী ৯৯টি ক্ষেত্রে যে ভালো কাজ করেছে, তার একটি খারাপ কাজকে আমরা এড়িয়ে যাই। কম্পিউটারের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের সময় কিন্তু এইটি হবে না। কেউ একজন ৯৯টি ভালো কাজের জন্য প্রশংসিত হবেন, কিন্তু একটি ভুল কাজের জন্য সমালোচিত হবে। অর্থাৎ যন্ত্র হিসেবে কম্পিউটারে কিন্তু কোনো পক্ষপাত বা বায়াস তো নেই, বলা বাহুল্য এর মধ্যে ভুলে যাওয়া বা ফরগেটফুলনেস ব্যাপারটি নেই। কারণ আমরা জানি মাই ডকুমেন্টস এ যে তথ্য আছে, মাই পিকচার্সে যে ছবি আছে, মাই মিউজিকে যে গান আছে, মাই ভিডিওজে যে তথ্য, দৃশ্য, শব্দ উপস্থাপনা আছে, সেটি যদি প্রোগ্রামিং ঠিক থাকে তাহলে কিন্তু কম্পিউটার কোনোদিনই ভুলবে না, এবং এটির মাধ্যমে যা যা তথ্য প্রদেয় বা যা যা সিদ্ধান্ত নেয়ার, সেটা কিন্তু কম্পিউটার যন্ত্র ঠিকঠাকই নেয়। এখন প্রশ্ন হচ্ছে, সত্যি কি যন্ত্র এর প্রভাবে মানুষের মতো ব্যবহার করে? আমরা আগে কাপড় কাচা মেশিন বা ওয়াশিং মেশিনে কি দেখতাম? কাপড় কাচা যন্ত্রে
না, বিভিন্ন রকমের সুইচ ছিল, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হতো, অন অফ করতে হতো, অ্যানালগ যে ওয়াশিং মেশিনগুলি ছিল। নিজেদের স্টায়ার লেভেল অর্থাৎ ঘূর্ণমান স্থির করতে হতো, কাপড় কাচা সাবান দিতে হতো, এত কিছু পুরোনো মেশিনগুলোতে করতো। কিন্তু এখন যে স্বয়ংক্রিয় কাপড় কাচা যন্ত্র বা অটোমেটেড ওয়াশিং মেশিনগুলি এসছে, সেখানে আমাদের পাওয়ার সুইচ অন করা ছাড়া আর কিছুই করার থাকে না। একদম যেন পরিচারক পরিচারিকার মতো বা অনেক ক্ষেত্রে আমাদের নিজেদের মতোই যন্ত্রটি দিব্যি সুন্দর কাপড় কেচে শুকিয়ে ধুয়ে শুকিয়ে দেয়। এটি কি একদম মানবের মতো ব্যবহারই হলো না? মাইক্রোওয়েভ ওভেন বা রান্নার যন্ত্রের ক্ষেত্রেও আমরা দেখেছি যে ঠিক যেমন পাচক বিভিন্ন ভাবে খাদ্য উপকরণ সামগ্রী একত্রিত করে রান্নার প্রচেষ্টা করে, ঠিক সেইভাবেই স্বয়ংক্রিয় মাইক্রোওয়েভ ওভেন বা অটোমেটেড মাইক্রোওয়েভ ওভেনগুলি কিন্তু ক্ষুদ্র তরঙ্গ যন্ত্র বলতে পারি আমরা। খাদ্যের উপকরণ, ইনগ্রেডিয়েন্ট এবং তার যে নেচার, প্রকৃতি দেখে বা বুঝে কিন্তু সেইভাবে তাপমান নিজেই নিয়ন্ত্রণ করে। এয়ার কন্ডিশনিং যন্ত্র বা তাপমান নিয়ন্ত্রক যন্ত্রও তাই। আগে একটি সময় ছিল যখন আমাদের তাপমান নিয়ন্ত্রণ নিজেদের করতে হতো, কিন্তু এখন প্রথম একবার দুবার নতুন একটি যন্ত্রে সেটি করলে যন্ত্রটি তার মনিব তথা মানবের তাপমানের যে চাহিদা নিড সেটি নিজেই বুঝতে পারে এবং সেই অনুযায়ী বিভিন্ন সিজনে, এটাকে আমরা পরে জানবো, যেটাকে আমরা বলি যন্ত্র শিক্ষা বা মেশিন লার্নিং, তার মাধ্যমে নিজে নিজেই মনিব মানবের তাপমান যন্ত্রটি নিয়ন্ত্রণ। তো এরকম আরো অনেক উদাহরণ আছে। অবশ্যই প্রশ্ন উঠবে যে ঝুঁকিপূর্ণ কাজে মানুষের পরিবর্তে কি এর ব্যবহার করা যায় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? অবশ্যই। যুদ্ধ, সমরাস্ত্র এবং সুরক্ষা ক্ষেত্রে এর বহুল প্রয়োগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। ব্যাংক, প্রতিরক্ষা সংস্থা, যেমন আমরা জানি ডিআরডিও, ইসরো, যে ডিফেন্স সেটআপ গুলি আছে, এবং আরো সুন্দর উদাহরণ হচ্ছে ভারতীয় সেনা কাশ্মীর সীমান্তে যে লেসার প্রাচীর, সেটি কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিনা রক্তক্ষয়ে প্রতিরক্ষা ব্যবস্থা। সেটি কৃত্রিম বুদ্ধিমত্তার একটি অতীব সুন্দর উদাহরণ। স্বভাবতই প্রশ্ন উঠবে যে এটিএম মেশিনও কি তাই? আমরা জানি এটাকে অটো টেলার মেশিন বলে, কেউ কেউ পরিহাস ছলে অল টাইম মানি বলে। প্রশ্ন হচ্ছে এটি তো ব্যাংকের একজন কর্মচারী, ডিপোজিট উইথড্র যেভাবে কাজ করে এটিএম মেশিনও তো সেইভাবেই কাজ করে এবং অনেক দ্রুততার সঙ্গে করে। তবে কি এটি বুদ্ধিমান যন্ত্র, ইন্টেলিজেন্ট সিস্টেম? প্রশ্ন হচ্ছে না। মানব বর্জিত হলেই যে সেটি বুদ্ধিমান যন্ত্র হবে তেমন নয়। যদি কিবোর্ড এবং কার্ডবিহীন এটিএম যন্ত্র হয়, যাতে কিনা ক্যামেরা থাকে এবং টাচ স্ক্রিন থাকে, তবেই এটিকে বুদ্ধিমান এটিএম যন্ত্র বলা যায়। অর্থাৎ কিনা সেটি মানুষকে দেখে শুনে চিনতে পারবে, মানুষের মতোই তার মধ্যে বৈশিষ্ট্য। প্রশ্ন হচ্ছে
এই প্রযুক্তি কি যে কোনো ব্যক্তির পক্ষে বোঝা সম্ভব? না, আজকে আমরা তথ্যকাল বা ইনফরমেশন এজ থেকে জ্ঞান কাল অর্থাৎ নলেজ এজে দিকে চলেছি, ট্রানজিশন করছে, ক্রান্তি হচ্ছে। এখন যে কোনো বিষয়ে যে কোনো তথ্যই যে কোনো মানুষের কাছে গুগল, উইকিপিডিয়া এবং ইউটিউবের সৌজন্যে একটি স্পর্শ দূরে অবস্থিত। অর্থাৎ যে কোনো তথ্য বিশদ, যে কোনো বিষয়, যে কোনো ব্যক্তি শুধুমাত্র একটি স্পর্শেই পেতে পারেন। সেখানে এরকম প্রযুক্তি সবাই বুঝবেন না, এটা ভাবার কোনো কারণ নেই। তবে নিগুড়ভাবে উপলব্ধির জন্য অবশ্যই প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োজন। অতএব প্রশ্ন উঠবে, এই প্রযুক্তির মূল বৈশিষ্ট্যগুলি কি? না, যন্ত্রের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা সঞ্চারিত করার জন্য যে যে মূল বৈশিষ্ট্যগুলি থাকার দরকার সেইগুলি হচ্ছে, বা যে যে গুণাবলী থাকার দরকার সেগুলি হচ্ছে প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যার মাধ্যমে কম্পিউটার যন্ত্র আমাদের ভাষা বুঝবে। লক্ষণীয় যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার যন্ত্রের ভাষা নয়, কিন্তু বাইনারি ল্যাঙ্গুয়েজ বা দ্বিমাত্রিক ভাষা নয়, প্রাকৃতিক ভাষা, আমরা যে ভাষায় কথা বলি, বাংলা, হিন্দি, ইংরেজি, ফ্রেঞ্চ প্রভৃতি। প্রসঙ্গত, আমরা যে মাল্টিলিঙ্গুয়াল অপশন কম্পিউটারে ব্যবহার করি সেটি কিন্তু কম্পিউটার বোঝে এবং সেই অনুযায়ী কাজ করে। দ্বিতীয় গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞান উপস্থাপন বা নলেজ রিপ্রেজেন্টেশন। আমরা যে বিষয় নিয়ে বলছি, যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেটিও যেন কম্পিউটার যন্ত্র সিদ্ধান্ত নেওয়ার জন্য বুঝতে পারে। তৃতীয় হচ্ছে স্বয়ংক্রিয় যুক্তি নির্ধারণ বা অটোমেটেড রিজনিং গুণাবলীর কথা বলছি, যার মাধ্যমে যন্ত্র আপন যুক্তির মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হতে পারে। এবং চতুর্থ শেষ হচ্ছে যন্ত্র শিক্ষা বা মেশিন লার্নিং, অর্থাৎ কিনা যন্ত্র আমাদের মতোই শিখতে পারে। অর্থাৎ আমরা কি দেখছি না, যন্ত্র আমাদের ভাষা বুঝছে, যন্ত্র আমরা কি বিষয় নিয়ে বলতে চাইছি সেটি বুঝছে, যন্ত্র নিজে নিজে বিশ্লেষণ, অ্যানালাইসিসের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হচ্ছে। শুধুমাত্র তাই নয়, যন্ত্র শিখছে। অনেকটা মানুষের মতো মনে হচ্ছে নাকি? মানুষের মতো না ব্যবহার হলে মানুষের মতো সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা হবে কি? কিন্তু এক্ষেত্রেও কেউ কেউ বলবেন, কোথায়, মানুষের আরো ক্ষমতা আছে, যেমন দেখা, শোনা, বলা। সেই ক্ষমতাগুলো কি কম্পিউটারের মধ্যে থাকছে? ইন্টেলিজেন্ট সিস্টেম বা বুদ্ধিমান যন্ত্র শুধুমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য আগের যে চারটি বৈশিষ্ট্য বা গুণাবলী বলা হলো সেটিই যথেষ্ট। সেইগুলি থাকলেই একটি কম্পিউটার যন্ত্র
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু যদি আমরা মানুষের আরো এই যে বৈশিষ্ট্যগুলি, দেখা, শোনা, বলা, এগুলিও কম্পিউটার যন্ত্রের মধ্যে সঞ্চারিত করতে চাই, তাহলে সেই ইন্টেলিজেন্ট সিস্টেম বা বুদ্ধিমান যন্ত্র একটি বিশেষজ্ঞ যন্ত্র বা এক্সপার্ট সিস্টেমে পরিণত হবে। যেমন কম্পিউটার ভিশন, যন্ত্র শ্রবণ দর্শন শক্তি, এটির মাধ্যমে একটি কম্পিউটার বিশেষজ্ঞ যন্ত্রে পরিণত হতে পারে। সে মানুষেরই মতো শুনবে, বলবে, দেখবে। যেমন ওয়েব ক্যামেরা হবে এটির চোখ, এটির মাধ্যমে সে দেখবে। স্পিকার হবে এটির মুখ, হয় মানে ব্যবহার হচ্ছে। এবং মাইক্রোফোন, যেটিতে আমরা বলবো কিন্তু কম্পিউটার শুনবে। এইগুলি যদি একটি মেশিনের শুধুমাত্র ফিজিক্যাল প্রেজেন্স নয়, শুধুমাত্র উপস্থিতি নয়, এর মধ্যে সেইগুলোকে বোঝানোর প্রোগ্রাম থাকতে হবে। কম্পিউটার ভিশন আসল দাম কিন্তু এই বস্তু সামগ্রীর নয়। আমরা যদি একটি স্পিকার, ওয়েবক্যাম বা মাইক্রোফোনের দাম ভাবি, মূল্য, সেটি কিন্তু খুব বেশি নয়। আসল মূল্য কিন্তু যে টেকনোলজি বা প্রযুক্তি তার, সেগুলিকে প্রসেসিং বা প্রক্রিয়াকরণের ক্ষমতা থাকতে হবে। সেটিকে আমরা কি বলছি না, দৃশ্য তথ্য শব্দ বিশ্লেষণ ক্ষমতা বা কম্পিউটার ভিশন। স্বভাবতই প্রশ্ন জাগবে, তবে কি এটা রোবট? রোবটের কি বৈশিষ্ট্য? হেঁটে চলে বেড়াতে পারে। হ্যাঁ, যদি আমরা বুদ্ধিমান যন্ত্র থেকে বিশেষজ্ঞ যন্ত্রের দিকে যাই, তবে রোবোটিক্স মানুষের মতো দেখা, শোনা, বলার ক্ষমতার মতো চলার ক্ষমতাও থাকতে হবে। হেঁটে চলে বেড়াতে পারি, তবে সেটিকে বিশেষজ্ঞ যন্ত্র বা এক্সপার্ট সিস্টেম বলা হবে। তবে বুদ্ধিমান যন্ত্র বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে পূর্ববর্তী আমরা যে চারটি বৈশিষ্ট্য বা গুণাবলী বলেছিলাম, সেটিই যথেষ্ট। বিশেষজ্ঞ যন্ত্রের যে গুণাবলীগুলো এলো, সেগুলোর মাধ্যমে এটাকে বুদ্ধিমান যন্ত্র থেকে বিশেষজ্ঞ যন্ত্রে পরিবর্তন করা যাবে। সুতরাং যে প্রশ্নটি করা হয়েছিল, তবে কি এটি রোবোটিক্স? রোবোটিক্সও হচ্ছে একটি গুণাবলী। কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু আরো বিশদ, আরো বৃহত্তর। যদিও আধুনিক কালের সব রোবটই কিন্তু বুদ্ধিমান। এতক্ষণ অবধি শুনে অনেকেরই মনে হতে পারে যে লোকপ্রজ্ঞা অবশ্যই আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার মঞ্চ। কিন্তু এখন অবধি বিষয় বক্তব্যের সঙ্গে ভারতীয় সংস্কৃতির যোগসূত্র কোথায়? আমাদের আজকের আলোচনার শীর্ষক কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যায় দর্শন এবং বৈশেষিক দর্শনের দৃষ্টিকোণে। এখনো অবধি আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার যে শব্দবন্ধ ব্যবহার করেছি, আসুন দেখে নিই তুলনামূলক আলোচনার মাধ্যমে যে মহর্ষি গৌতমের ন্যায় দর্শনে কি বলা হয়েছে। ন্যায় দর্শন স্বরদর্শনের মধ্যে অন্যতম। এটির স্রষ্টা, মতান্তরের দ্রষ্টা মহর্ষি গৌতম। স্বরদর্শনের সৃষ্টিকাল বৈদিক যুগ। এগুলি হলো মহর্ষি কপিলের সাংখ্য দর্শন, মহর্ষি পতঞ্জলির যোগ দর্শন, যেটি বলা হলো মহর্ষি গৌতমের ন্যায় দর্শন, মহর্ষি কণাদের
বৈশেষিক দর্শন বা বৈশেষিকা, মহর্ষি জৈমিনীর পূর্বমীমাংসা এবং কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বা ব্যাসদেবের উত্তর মীমাংসা। ন্যায় দর্শন, সংস্কৃত ন্যায় শব্দের আক্ষরিক অর্থ সঠিক বিচার, বিবিধ অর্থ নিয়মাবলী, পদ্ধতি, সিদ্ধান্ত। সনাতন শাস্ত্রের ষষ্ঠ অস্তিকা বা স্কুল অফ থটস, যে 6টি দর্শনের কথা বলা হলো, এর মধ্যে ন্যায় দর্শন প্রধান। তুলনা করি কৃত্রিম বুদ্ধিমত্তার বাহক উৎপাদন পদ্ধতি বা প্রোডাকশন সিস্টেমের উপাংশ। আমরা তো ন্যায় দর্শনের কিছু আক্ষরিক অর্থ এবং শব্দাবলী পেলাম, অর্থাৎ সঠিক বিচার, নিয়মাবলী, পদ্ধতি, সিদ্ধান্ত। আর আমরা এখন কি দেখছি না, কৃত্রিম বুদ্ধিমত্তার যে উৎপাদন পদ্ধতি, যেটি মেরুদণ্ড, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিগত মূল উপাদান, তার উপাংশগুলি কি কি? না নিয়মাবলীর তালিকা বা সেট অফ রুলস, তথ্য ভান্ডার বা জ্ঞান ভান্ডার, ডেটাবেস, নলেজ বেস, নিয়ন্ত্রণ নীতি বা কন্ট্রোল স্ট্র্যাটেজি, এবং প্রয়োগ প্রকৌশল বা রুল অ্যাপ্লাই। একদিকে কথাগুলি হচ্ছে নিয়মাবলী, পদ্ধতি, সিদ্ধান্ত, জ্ঞান, আরেক দিকের কথাগুলি হচ্ছে নিয়মাবলী, তালিকা, তথ্য ভান্ডার, জ্ঞান ভান্ডার, নিয়ন্ত্রণ নীতি, প্রয়োগ প্রকৌশল। সাদৃশ্যে তুলনা প্রার্থনী। প্রসঙ্গত মহর্ষি গৌতমের ন্যায় দর্শনে মানবকে সর্বপ্রথম একটি জৈবিক যন্ত্র রূপে বর্ণনা করা হয়েছে এবং বিবেচনা করা হয়েছে। শাস্ত্র যে নিয়মাবলী এবং শস্ত্র আত্মরক্ষার উপায়, এগুলিও কিন্তু ন্যায় দর্শনে বিবেচিত হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলছি যে মানুষ একটি জৈবিক যন্ত্র, যার দেহ তথা শরীর, ফিজিওলজি হচ্ছে হার্ডওয়্যার, এবং মন তথা আত্মা, ফিলোসফি হচ্ছে সফটওয়্যার। এটি কিন্তু ন্যায় দর্শনে অনেকদিন ধরে বিবেচিত। ন্যায় দর্শনের ভিত্তিমূল এপিস্টেমোলজি, জ্ঞান বা উপলব্ধির 6টি প্রমাণা, এর 4টি গ্রহণ করে। এগুলি হলো প্রত্যক্ষ অর্থাৎ পারসেপশন, অনুমানা ইনফারেন্স, উপমানা কম্প্যারিজন অ্যান্ড অ্যানালজি, এবং শব্দ তথ্য সমূহ অর্থে ওয়ার্ড টেস্টিমনি or part of past and present, এই অর্থে। এবার কৃত্রিম বুদ্ধিমত্তায় সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার মূল প্রতিপাদ্যগুলি কি কি? প্রত্যক্ষ অর্থাৎ পারসেপশন, পাওয়ার অফ ভিশন অ্যান্ড স্পিচ, এই অর্থে, অর্থাৎ বিশ্লেষণ এবং বক্তব্যের শক্তি, এটাই প্রত্যক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা অনুযায়ী এবং ন্যায় দর্শনে। জ্ঞান, নলেজ, তথ্যের মগজাস্ত্রে সম্পৃক্তিকরণ,
নলেজ অর্থাৎ ইন্টারনাল রিপ্রেজেন্টেশন অফ ফ্যাক্টস, যেটি কিনা উপমান এবং অনুমানের সমষ্টি, এবং বুদ্ধিমত্তা অর্থাৎ ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স বলতে আমরা কি বুঝি? নলেজ অ্যান্ড এবিলিটি টু ইউজ দ্য নলেজ, অর্থাৎ জ্ঞান থাকতে হবে এবং জ্ঞান প্রয়োগের ক্ষমতাও থাকতে হবে, তবেই সঠিক সময়, সঠিক কাল, স্থান, পাত্রে, তবেই সেটাকে বুদ্ধিমত্তা বলা হয়। ন্যায় দর্শন অনুযায়ী যেটি অনুমান এবং উপমানের প্রয়োগ। ন্যায় দর্শনের অধিনিয়ম অর্থাৎ মেটাফিজিক্সের আধারে বৈশেষিক দর্শনের খুব নিকটবর্তী ন্যায় দর্শন, যেখানে আরো বলা আছে যন্ত্রণা শব্দবন্ধটি আমরা লক্ষ্য করব, হলো ভুল শিক্ষা তথা নিষ্ক্রিয়তার ফল। ব্যর্থ মনস্তত্ত্বের শিকাররাও এই পর্যায়ে পড়ে। একটি যন্ত্রণা হতে পারে যদি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকে। সঠিক শিক্ষা এবং জ্ঞানের মাধ্যমে মোক্ষ লাভ সম্ভব, এগুলি সবই ন্যায় দর্শনে বর্ণিত। ন্যায় দর্শনের মূল ভিত্তি এপিস্টেমোলজি হলো সঠিক জ্ঞান অর্জন এবং ভ্রান্ত শিক্ষার অপসারণের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ। ন্যায় দর্শন অনুযায়ী ভ্রান্ত ধারণা বা জ্ঞান শুধুমাত্র নিষ্ক্রিয়তার কারণে নয়, এটি লক্ষ্যভ্রষ্টতার জন্যও হতে পারে। একমাত্র নিজস্ব আত্মোপলব্ধির মাধ্যমে কেউ এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন এবং সঠিক পথের সন্ধান পেতে ও অবলম্বন করতে পারে। অর্থাৎ ন্যায় দর্শনের মূল অবদানই সঠিক সিদ্ধান্ত নেওয়ার দিকনির্দেশ। ন্যায় দর্শনের সঙ্গে এক্ষেত্রে বৌদ্ধ ধর্মের প্রচুর সাদৃশ্য পাওয়া যায়, যদিও বৈসাদৃশ্যও আছে। সংক্ষেপে ন্যায় দর্শন এর মূল বক্তব্য হল আত্ম তথা আত্ম উপস্থিতি এবং অস্তিত্ব এবং মোক্ষ, এবং মূল নির্দেশ হল সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও পদ্ধতি। ন্যায় দর্শনের ছাত্ররা ফলিত জ্ঞান বা ব্যবহারিক প্রয়োগ, ডিরেক্ট রিয়েলাইজেশন এ শিক্ষিত। যে কোনো অস্তিত্ব সম্পন্ন এবং পার্থিব বস্তুই মনুষ্য জ্ঞানের বিচার্য, এটি ন্যায় দর্শনের শিক্ষা। ন্যায় দর্শন অনুযায়ী সঠিক জ্ঞান ও বুদ্ধি সাধারণ এবং প্রতিফলিত ধারণার চেয়ে পৃথক। প্রসঙ্গত জ্ঞান বা বুদ্ধিকে দেখা যায় না, প্রয়োগের মাধ্যমে জ্ঞান বা বুদ্ধি উপলব্ধি করা যায়। এটি বোধগম্য হয় অনুভবস্যয়া ন্যায় দর্শনের শব্দ দ্বারা, অর্থাৎ কিনা পরীক্ষিত ধারণার মাধ্যমে অনুভব। শেষে ন্যায় দর্শন হল প্রত্যক্ষভাবে প্রকৃত বুদ্ধিমত্তার আলোচনা, কিন্তু প্রচন্ডভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার বীজরোপণ। এটি কিন্তু ন্যায় দর্শনে করা হয়। এবার আমরা আসি বৈশেষিক দর্শনে। বৈশেষিক দর্শনে বৈদিক শিক্ষা অনুযায়ী ন্যায় দর্শনের মতোই বৈশেষিক দর্শন ও ষড়দর্শনের একটি। বৈশেষিক দর্শন মূল সংস্কৃত শব্দ
বৈশেষিকা থেকে এসছে। একটি সময় পর্যন্ত বৈশেষিকা একটি স্বতন্ত্র দর্শন ছিল। এটির ছিল নিজস্ব নিয়মাবলী, ভিত্তিমূল এপিস্টেমোলজি, যুক্তি, বোধ এবং দৃষ্টিকোণ, দর্শনগত পদ্ধতি, সিদ্ধান্ত ও শিষ্টাচার বিষয়ে বৈশেষিক দর্শন ন্যায় দর্শনের সঙ্গে সদৃশ, যদিও অধিনিয়মাবলী অর্থাৎ মেটাফিজিক্স এবং ভিত্তিমূল অর্থাৎ এপিস্টেমোলজি দিক দিয়ে দেখতে গেলে ন্যায় দর্শন এবং বৈশেষিক দর্শনের মধ্যে পার্থক্য বিদ্যমান। বৌদ্ধ ধর্মের মতোই বৈশেষিক দর্শনে বা বৈশেষিকায় জ্ঞানের দুটি বিশ্বস্ত সূচক গৃহীত হয়েছে: প্রত্যক্ষ এবং অনুমান। প্রসঙ্গত দুটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিশব্দ বা কিওয়ার্ডস। বৌদ্ধ ধর্মের মতোই বৈশেষিক লিখনকে জ্ঞান আহরণের একমাত্র পথ বলে বৈশেষিকায় মনে করা হয়। পার্থক্য এই যে বৈশেষিকা বা বৈশেষিক দর্শন শুধুমাত্র বেদকে মান্যতা দেয়। বৈশেষিক দর্শন প্রাকৃতিক অন্তর্দৃষ্টির জন্য প্রসিদ্ধ। এটি প্রাকৃতিক দর্শনে আণুবীক্ষণিক বা পারমাণবিক গভীরতার জন্য বিখ্যাত। এই ব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তুই যে পরমাণু স্তর পর্যন্ত বিভাজিত, সেটি বৈশেষিক দর্শনে লিপিবদ্ধ এবং জ্ঞানার্জনের বা অভিজ্ঞতা সঞ্চয়ের যে পারমাণবিক স্তর পর্যন্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই উপলব্ধযোগ্য, সেটি কিন্তু সুস্পষ্টভাবে বৈশেষিক দর্শনে বর্ণনা করা আছে। বৈশেষিক দর্শনে আরো যা যা উপলব্ধি তা হলো গুণমান অর্থাৎ কোয়ালিটি, ক্রিয়াশীলতা অর্থাৎ অ্যাক্টিভিটিস, সাধারণ গুণ কমন ফিচার্স, একক বৈশিষ্ট্য পার্টিকুলার বা ট্রিভিয়াল ফিচার্স এবং অন্তর্নিহিততা অর্থাৎ ইনহেরেন্স। প্রতিটি জাগতিক বস্তুই যে পরমাণু সমষ্টি, এই সমষ্টিকরণের প্রকারভেদেই স্থির হয় গুণগত মান বা কোয়ালিটি, কিন্তু এই পরমাণু পুঞ্জের প্রকৃতি এবং সমষ্টিকরণ মহাজাগতিক কসমিক। আজীবিকা অধিনিয়মাবলীতে যে পরমাণু তত্ত্ব আছে, সেটিও কিন্তু বৈশেষিক দর্শনে গৃহীত হয়েছে। অবশেষে বৈশেষিক দর্শন মূলত ফলিত জ্ঞানের আধারে, যেটিকে আমরা বিজ্ঞান বলি, বিশেষ রূপে লব্ধ জ্ঞান। প্রসঙ্গত বিজ্ঞানের উল্লেখ কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতার 7ম পর্ব জ্ঞান বিজ্ঞান যোগেও আছে। সুতরাং আমাদের দর্শনের আলোচনা বা কৃত্রিম বুদ্ধিমত্তা সঙ্গে ন্যায় দর্শন এবং বৈশেষিক দর্শনের যে তুলনামূলক আলোচনা, সেটি একটি প্রশ্নবোধক আধারে উপসংহার করতে হবে। সেটি হলো, বিজ্ঞান কি সত্যি পশ্চিমের দান? জিজ্ঞাসা ছিল। আজকে আপামর শ্রোতাকুল দর্শকবৃন্দ অত্যন্ত ধৈর্য সহকারে এই অবধি শুনলেন, যার জন্য কৃতজ্ঞতা প্রকাশের কোনো ভাষা নেই। কিন্তু এই প্রশ্নটি উঠেই যাবে যে এখনো পর্যন্ত উপস্থাপিত যে বক্তব্য, তথ্যসূত্র আমি শেষে দেব বা আমরা ইতিমধ্যেই কিছু কিছু পেয়েছি,
কিন্তু এই প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক যে এটি আমি তথা উপস্থাপকের ইডিওসিনক্রেসি বা আপন মনের মাধুরী মিশায়ে বক্তব্য নয়। তার জন্য এ পর্যন্ত যে তথ্যসূত্র সেটি কি যথেষ্ট, না আরো কিছু দেয়া যেতে পারে? এ প্রসঙ্গে আমি আমেরিকার একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত প্রফেসর বসু বিজ্ঞান মন্দিরে আচার্য শ্রী জগদীশ চন্দ্র বসু ৮১তম ভাষণের স্মৃতি ভাষণ, মেমোরি লেকচার যেটাকে আমরা বলি, তার তথ্যসূত্র দিয়ে এবং আরো কিছু তথ্যসূত্র দিয়ে আজকের বক্তব্যের সম্পূর্ণ উপসংহার এর প্রচেষ্টা করব। কলকাতার বসু বিজ্ঞান মন্দিরে ৮১তম আচার্য জগদীশ চন্দ্র বসু স্মৃতি বক্তৃতা দেন আমেরিকায় অধ্যাপনারত এক ভারতীয় বংশোদ্ভূত বৈজ্ঞানিক। তার দাবি, কম্পিউটার চলে যে যুক্তি নির্ভর করে তার জন্ম ভারতে, চেতনা যে গবেষণা নিয়ে সমগ্র পাশ্চাত্যের বিশেষজ্ঞ বৈজ্ঞানিকরা খাবি খাচ্ছেন তার ভাষায়, সে সম্পর্কে শেষ কথা বলা হয়েছে বেদান্ত দর্শনে। বিনা তারে যোগাযোগ বেদান্ত দর্শন থেকে ধার করা, অর্থাৎ কিনা ওয়্যারলেস টেকনোলজি, বিনা তারে যোগাযোগ ব্যবস্থা। কে এই বিজ্ঞানী? আমেরিকার ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক সুভাষ কাক, যার গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং তথ্য প্রযুক্তি নিরাপত্তা অর্থাৎ সাইবার সিকিউরিটি, এটি নিয়ে উনি কাজ করেন। এগুলির বিজ্ঞানের ইতিহাস নিয়ে হচ্ছে তার গবেষণা। উনি পদ্মশ্রী সম্মানে ভূষিত এবং কেন্দ্রীয় সরকারের যে সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন অ্যাডভাইজারি কাউন্সিল আছে, ইনি তার মনোনীত সদস্য। ভারতে বিজ্ঞানের জার্নাল কারেন্ট সায়েন্স খুবই প্রসিদ্ধ জার্নাল। এতে প্রফেসর কাকের, অধ্যাপক কাকের লেখা প্রকাশিত হয়েছে সম্পর্কে, মনোধর্মী। তিনি বসু বিজ্ঞান মন্দিরে তার যে স্মৃতি ভাষণটি দেন তাতে উনি বলেন, কম্পিউটার যুক্তি নির্ভর যন্ত্র। যুক্তিগুলির প্রণেতা মূলত তিনজন: জর্জ বুল, চার্লস ব্যাবেজ এবং অগাস্টাস ডি মর্গান। খুব সুন্দর তথ্য আছে, সবারই ভালো লাগবে আশা করা যায়। বুলের স্ত্রী মেরি বুল 1899 খ্রিস্টাব্দে লেখা তার এক স্মৃতিকথায় জানিয়েছেন, ওরা তিনজনই প্রভাবিত হয়েছিলেন ভারতে বসবাসকারী সার্ভেয়ার জেনারেল জর্জ এভারেস্ট, হ্যাঁ আমরা ঠিকই ধারণা করছি, যিনি এভারেস্ট শৃঙ্গ বিজয় সম্পর্কে অনেক পরীক্ষা নিরীক্ষা করেন এবং যার নামে মাউন্ট এভারেস্ট, পৃথিবীর সর্বোচ্চ গিরিশৃঙ্গ, আমরা সেই জর্জ এভারেস্টের কথাই বলছি। মেরির মতে নব্য ন্যায় দর্শন, ধ্যান দেবার মতো, নব্য ন্যায় দর্শনের বিবৃত যুক্তিশাস্ত্রই এভারেস্ট শিখেছিলেন
এবং শিখিয়েছিলেন 3 শিষ্যকে। কাদের? না, জর্জ বুল, যার নামে বুলিয়ান অ্যালজেব্রা, চার্লস ব্যাবেজ, যাকে আমরা কম্পিউটারের স্রষ্টা বলি, তিনি প্রথম 4টি ইউনিট, ইনপুট ইউনিট, মেমরি ইউনিট, প্রসেসিং ইউনিট এবং আউটপুট ইউনিট সহ কম্পিউটার যন্ত্রের ধারণা দেন সেই চার্লস ব্যাবেজ। এবং অগাস্টাস ডি মর্গান, অর্থাৎ আধুনিক ডিজিটাল কম্পিউটারের যাকে স্রষ্টা মনে করা হয়, তাদের জর্জ এভারেস্ট শিখিয়েছিলেন। এবং মেরি বুলের কথা অনুযায়ী, শ্রীমতী মেরি বুলের কথা অনুযায়ী কোথা থেকে শিখেছিলেন বা শিখিয়েছিলেন? না, নব্য ন্যায় দর্শন থেকে। নব্য ন্যায় দর্শনে বিবৃত, শ্রীমতী মেরি বুলের কথা, নব্য ন্যায় দর্শনে বিবৃত গাণিতিক যুক্তি কম্পিউটার বিজ্ঞানের ভিত্তি। বেতার যোগাযোগের প্রশ্নে প্রফেসর কাক ওই স্মৃতি ভাষণে আরো জানান, আমেরিকায় 1896 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ এক সান্ধ্য বৈঠকে স্বামী বিবেকানন্দের সঙ্গে, স্বামীজির সঙ্গে দেখা হয়েছিল। ওখানকার অন্যতম শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার নিকোলা টেসলার, এখন বহুল বিখ্যাত প্রচারিত মাল্টিন্যাশনাল কোম্পানি টেসলার নাম জানি, যেটি শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার তৎকালীন 1896 সাল, আগের শতক, সেখানে স্বামীজির সঙ্গে শ্রীমতী টেসলার দেখা হয়। এবং এই বৈঠকটি আয়োজন করেছিলেন বিখ্যাত অভিনেত্রী সারা বার্নার্ড। বিবেকানন্দ টেসলাকে বলেছিলেন বেদান্ত চিন্তার কথা, যাতে আকাশ বা ইথারের ধারণা আছে। টেসলা বিবেকানন্দকে বলেছিলেন তিনি পদার্থ ও শক্তির সমতা প্রমাণ করবেনই। এটা কিন্তু সময়কালটা কিন্তু মনে রাখার মতো। তখনও আলবার্ট আইনস্টাইন এর E=mc² যুগান্তকারী সমীকরণ তখনও আসেনি। সেই আবিষ্কারের আগের কথোপকথন নিকোলা টেসলা এবং স্বামীজির মধ্যে। টেসলা অবশ্য সেই সত্যতা প্রমাণ করতে পারেননি, অর্থাৎ কিনা পদার্থ এবং শক্তির সমতা। তবে তিনি বিনা তারে এনার্জি, ওয়্যারলেস ইলেকট্রিসিটি, ওয়্যারলেস এনার্জি, যার মাধ্যমে আজকে আমরা ওয়্যারলেস কমিউনিকেশন বলি, এর শক্তি পরিবহন নিয়ে নিকোলা টেসলা কিন্তু অনেক কাজ করেছিলেন। আকাশ হলো বৈশেষিক দর্শনে আলোচিত এক গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা অনেক আগে আলোচনা করলাম বেশ কিছুটা আগে, যে আণুবীক্ষণিক, পারমাণবিক, মহাজাগতিক, কসমিক, এই পারসেপশন গুলো খুব ক্লিয়ারলি, খুবই পরিষ্কার ভাবে বৈশেষিক দর্শনে বর্ণনা করা হয়। বসু বিজ্ঞান মন্দিরে প্রফেসর কাক যে ভাষণটি দিয়েছিলেন তার শিরোনাম ছিল কম্পিউটেশন, ইন্ডিয়ান সায়েন্টিফিক ট্র্যাডিশন অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। স্বাভাবিকভাবেই ওর আলোচনায় চলে আসে কনসাসনেস বা চেতনা, অর্থাৎ বিবেকানন্দ যেটি টেসলাকে বলেছিলেন। এবং সেই সূত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তিনি কথা বলেন। তার কথা অনুযায়ী ওই ভাষ্যে চেতনা গবেষণা হলো এখন আন্তর্জাতিক ব্যবহারিক ক্ষেত্র, গবেষণা ক্ষেত্র পেরিয়ে এসছে, এটি ব্যবহারিক ক্ষেত্রের একটি সর্বোচ্চ আলোচিত বিষয় বা হট টপিক। আজকের এখন আমাদের উপসংহার নেওয়ার সময়। আজকে আমরা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ এবং তার মূল সিড কি
সেটি নিয়ে বিশদ আলোচনা করলাম। আশা করা যায় ন্যায় দর্শন এবং বৈশেষিক দর্শনের প্রেক্ষাপটে বা দৃষ্টিকোণে আমরা যে কৃত্রিম বুদ্ধিমত্তা আজকে উপস্থাপন করলাম সেটি এবং সেটির তথ্যসূত্র গ্রহণযোগ্য মনে হয়েছে, হলে আজকের এই প্রচেষ্টাটি সার্থক হবে। আমরা আজকের বিষয় বক্তব্যে মূলত যে যে তথ্যসূত্র ব্যবহার করেছি সেগুলি হলো মহর্ষি গৌতমের ন্যায় দর্শন, মহর্ষি কণাদের বৈশেষিক দর্শন, মহর্ষি গৌতম অক্ষপদ গৌতমের ন্যায় সূত্র, যেটা অনেকে বলছেন 6th সেঞ্চুরি কিন্তু মতান্তরে অনেক আগের। এছাড়া আধুনিক জ্ঞান বিজ্ঞানের কিছু বই প্রফেসর পিটার নরভিগের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আ মডার্ন অ্যাপ্রোচ, পিয়ারসন পাবলিকেশন 4th এডিশন, প্রফেসর এন.পি. প্যাডি আইআইটি বোম্বে প্রফেসর, তার লেখা বই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইন্টেলিজেন্স সিস্টেমস, ভারতাজির যেই পত্রিকায় 81তম স্মৃতি বক্তৃতা আচার্য শ্রী জগদীশ চন্দ্র বসুর স্মৃতির সম্মানে বসু বিজ্ঞান মন্দিরে রাখা হয়, তার বিস্তৃত বর্ণনা, ভারতাজিরের 84তম বর্ষ 63তম পর্ব এবং 34তম সংখ্যায় প্রফেসর সুভাষ কাক তার স্মৃতি ভাষণ এর সমগ্র বসু বিজ্ঞানেও রক্ষিত ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি ইউনাইটেড স্টেটসের প্রফেসর। মূলত এই তথ্যসূত্রগুলি এছাড়াও আরো বিস্তৃত, যেগুলি এখানে বলা হলো না, বিভিন্ন ভারতীয় মাইথোলজিক্যাল স্ক্রিপ্টস, বই, পুরাণ, আরো দর্শনগুলি সেগুলি ব্যবহার করা হয়েছে। উপসংহারে প্রত্যেক শ্রোতার প্রতি পুনর্বার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আজকে আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। নমস্কার।